মসজিদে কি করবি তুই? অধ্যায় সহজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল। মসজিদে মানুষ কি করে? আজান দিয়েছে, নামাজ পড়ব। তুই আমাকে অজুর দোয়াটা বলে দিবি? মনে করতে পারছি না। আদিল অসম্ভব অবাক হলো। অধ্যায় নামাজ পড়বে, এটাও কি সম্ভব? সারাদিন আল্লাহর নামটা মুখে কয়বার নেয় তারই তো ঠিক নেই। প্রথমের ইতিহাস ঘাটলে শয়তান ও বোধহয় তাকে দেখলে বেশ লজ্জা পাবে। আদিল কানে আঙ্গুল খুঁচিয়ে কান পরিষ্কার করলো, এরপর ফের জিজ্ঞেস করলো। কি বললি? কি করবি? নামাজ পড়ব। শুনতে পাসনি? অজুর দোয়া বল। আদিল এতটাই অবাক হয়েছে যে সে অজুর দোয়া ভুলে গেছে। কোনোভাবেই মনে করতে পারছে না অজুর দোয়া কি। তার মাথায় চিন্তারা ঘুরপাক খাচ্ছে। অধ্যায় কেন হঠাৎ নামাজ পড়তে চাইছে? অধ্যায় তার দিকে আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে অপেক্ষা করছে আদিলের অজুর দোয়া বলে দেবার, কিন্তু আদিল মনে করতে পারল না, কোনোভাবেই পারল না। লজ্জায় নিজেকে ধিক্কার দিল আদিল। সামান্য একটা অজুর দোয়া ভুলে যাচ্ছে ও নাকি মুসলিমের সন্তান। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করলো আদিলের। সে ফোন বের করে গুগল থেকে অজুর দোয়া বের করে অধ্যায়ের মুখের সামনে ধরল। অধ্যায় সেটা দেখে মনে মনে পাঠ করে অজু করল। পরম ভক্তি ভরে নামাজ আদায় করল। মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার নিকট নিজের দোষগুলো স্বীকার করে নিজের বৈধ স্ত্রীকে নিজের জীবনে ফেরত চাইল। আদিল শুধু তাকিয়ে তাকিয়ে দেখল নষ্ট বন্ধুর এই অদ্ভুত পরিবর্তন। এর দৃশ্য পৃথিবীর অষ্টম থেকে কম কিছু নয়। নির্জন নিশীথের অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে আছে তন্না। আজ আকাশে অনেকগুলো ঝকঝকে তারা মিটমিট করছে। হোস্টেলের চার দেওয়ালের এই কক্ষে ছোট্ট আয়ত্তের এই জায়গাটা না থাকলে বোধহয় বেঁচে থাকাটা খুব কষ্টকর হতো তন্নার। ঘর অন্ধকার। তিথি আজও ফিরেনি বাড়ি থেকে। একা ঘর অবশ্য তুন্নার নিকট ভালোই লাগে। একাকিত্ব বিলাসের চেয়ে উত্তম স্থান আর কোথাও পাওয়া যাবে? তিথি ঘরে উপস্থিত থাকলে মনোযোগ দিয়ে মাঝরাত অবধি পড়াশোনা করে তুন্না। যখন তিথি থাকে না তখন তুন্না স্মৃতির ধুলো জমা বক্সের তালা খুলে দেয়। গোপন সেই বাক্স থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে অসংখ্য সুখ দুঃখের স্মৃতি। আজ অবশ্য এমন একজনের কথা তার মনে পড়ছে, তার সাথে বাস্তবিক কোনো স্মৃতি তুন্নার নেই, অথচ কল্পনায় সেই মানুষটির স্মৃতি বিস্তর। তুন্নার জীবনটা ভীষণ রকম অদ্ভুত। আজকের রাতটাও। আজকের রাত পোহালেই যে এই অভাগী তুন্নার জন্মদিন। শুধু কি তার জন্ম হয়েছিল এই দিনে, নাকি একটি প্রাণকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে আরেকটি প্রাণ ঝরে গিয়েছিল অকালে? মাঝে মাঝে তুন্নার নিজেকে ভীষণ অপয়া বলে মনে হয় তুন্নার। জন্মকালে যে মেয়ের মা মারা যায় সেই মেয়ে অপয়া নয়তো কি? আজ আজ রাত পোহালেই তুন্নার জন্মদিন। তার কি এই নিয়ে সুখী হওয়া উচিত নয়, নাকি মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক পালন করা উচিত? অবশ্য তুন্না বরাবর তাই করেছে। বাবা বেঁচে থাকতে কত চেষ্টাই তো করেছিল জন্মদিনের দিনে তুন্নাকে খুশি করার, কিন্তু পেরেছে কি? পারেনি। তুন্না মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখলেও মনটা তার পূর্ণ ছিল একরাশ বিষাদে। আজ থেকে ১৯ বছর পূর্বে আজকের রাতটা কেমন ছিল তা কল্পনা করে তুন্না। সারারাত প্রসব বেদনা ভোগ করে ভোর রাতে একটা কালো মেয়ের জন্ম দিয়েছিলেন সুফিয়া খাতুন। জন্মের পর শিশুটিকে দুধ পান করানোর সুযোগ অবধি পেলেন না তিনি। কি আশ্চর্য নীলা এই ধরনের! মায়ের মৃত্যুর চিন্তা থেকেও এমন নাবালক বাচ্চাকে দুধ পান করাবে কে? এই চিন্তায় অস্থির হয়েছিল সকলে। তখন তুন্নাদের পাশের বাড়ির এক মহিলার সন্তান হয়েছিল। মহিলার সন্তানের বয়স ছিল ২ মাস। কিছুদিন সেই ভদ্র মহিলার দুধ পান করেছিল শিশু তুন্না। এরপর তুন্নার দাদি রহিমা কি সব ঔষধি গাছের ছাল বাকল খেয়ে নিজের স্তনে দুধ আনার প্রয়াস চালিয়েছেন, সফলও হয়েছেন। এরপর দাদির দুধ পান করেই বড় হলো তুন্না। বয়স যখন ৮ তখন দাদি বুড়ি পৃথিবী ছেড়ে পাড়ি জমালো পরপারে। তখনও মৃত্যু নামক শোক ব্যাপারটা ঠিকঠাক অনুধাবন করতে পারল না তুন্না। শুধু বুঝলো দাদি তাকে ছেড়ে চলে গেছে, আর কখনো আসবে না। আশ্চর্যের ব্যাপার, তুন্না সেদিন কাঁদেনি। তার ছোট্ট মস্তিষ্কে মানুষ মরলে যে কান্না করতে হয়
ওই বোধটা তখনও জন্ম নেয়নি। দাদির সাথে থাকার কিছু কিছু স্মৃতি এখনো মনে পড়ে তন্নার। বিশেষ করে একটা কথা রহিমা বলতেন, বউ, হনো, তোমার না রাজপুত্রের মতো জামাই হইব। ছোট্ট তুন্না অতটাও অবুঝ না, তবে আশেপাশের অনেকের বিয়ে দেখেছিল সে, তাই সে বিয়ের বিষয়টা নিয়ে লজ্জাই পেত। বলতো, জামাই দিয়া আমি কি করব? কি করবা মানে? জামাইয়ের আদর সোহাগ খাইবা। তুন্না ভারী অবাক হয়ে বলতো, আদর সোহাগ আবার খায় কেমনে? এমনি খায়। ওইটা কি ভাতের মতো লাগে? বৃদ্ধা রহিমা হেসে গড়াগড়ি খেয়ে বলতো, না, জামাইয়ের আদর সোহাগ বড় মিঠা লাগে। রসগোল্লার মতো? হ, এতটুকু মেয়ের সাথে যে এ জাতীয় আলোচনা করা যায় না তা কখনো আমলে নিতেন না রহিমা। তিনি আরো বলতেন, তোমার জামাই অনেক সুন্দর হইব বউ। ছোট্ট তুন্না লজ্জা পেয়ে বলতো, আমার আব্বার মতো সুন্দর? না, আরো সুন্দর, একদম দুধের মতো তার শরীরের রং হইব। কিন্তু আমি যে কালো। শুদ্ধ ভাষাটা তুন্না রপ্ত করতে পেরেছিল সেই ছোট্টবেলায়। তুন্নার বাবা বেশ শুদ্ধ ভাষায় কথা বলতেন। এক সময় তাদের পরিবারের অবস্থা সম্পূর্ণ ছিল। গ্রামের গণ্যমান্য লোকদের তালিকায় বাবার নামটা বরাবর ছিল। তুন্নার ভাষা শিখার স্তরটা সেই সুবাদেই মসৃণ হয়েছিল। রহিমার নাতনি কালো শব্দে মুখ বাঁকিয়ে উত্তর দিতেন, কালা মাইয়ারা জীবনে সুন্দর জামাই পায়, আর সুন্দর মাইয়ারা কালা। তুন্না আরো লজ্জা পেত। তার লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসত রহিমা। আরো লজ্জা দিতে কি সব কল্পিত কথাবার্তা পারত নাতনির নিকট। বেশিরভাগই ছিল তুন্নার বিয়ে নিয়ে। কে জানে, নাতনির বিয়ে নিয়ে হয়তো ওনার মনে বিস্তর কৌতূহল ছিল। মনে এসব কথাই ছোট্ট তুন্নার কাছে উগরে দিতেন তিনি। বলতে বলতে হেসে গায়ের উপর পড়ে যেতেন। রহিমার সামনের দাঁত ছিল না, হাসলে অদ্ভুত দেখাতো। তবুও তুন্নার কাছে সেই দৃশ্য ছিল অপার্থিক এক সৌন্দর্য। সেই সব স্মৃতি। দাদির মুখটাও এখন ঠিকঠাক মনে পড়ে না। আজকাল রাত জাগাটা কেমন যেন অভ্যাস হয়ে যাচ্ছে। এটা খুবই মারাত্মক বাজে অভ্যাস। এই অভ্যস্ততা সারাতে না পারলেও ভীষণ বাজেভাবে ফেঁসে যাবে তুন্না। তবুও ক্লান্ত শরীরটা ঘুমানোর তারা দেখালো না। দাঁড়িয়ে থাকতে থাকতে চোখের তন্দা ভর করছে তার। তন্দার ঘরে সে দেখছে ওই আকাশের তারাদের ভিড়ে জ্বলজ্বল করছে একটা মা তারা। অবশ্য তা একটা ভ্রান্ত বিশ্বাস। ছোটবেলায় বাবা বলতো, মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। বড় হবার সাথে সাথে সেই মিথ্যাটাকে ধরে ফেলেছে তুন্না। তবুও সে এই যে পূর্বের বিশ্বাসের উপর আস্থা রাখে, ইচ্ছে করেই রাখে। মাঝে মাঝে মিথ্যার ভিড়ে বসত করতে ভালো লাগে। তুন্না দেখলো আকাশ থেকে একটা তারা খসে পড়ছে তার ঘরে। তারা জ্যোতিতে তার চোখ মুখ আলোকিত হচ্ছে। তুন্না অভিভূত নয়নে তাকিয়ে রইল। তবে কি মা তারাটা তুন্নার মর্ম বেদনা অনুধাবন করে পৃথিবীতে নেমে এসেছে? আকাশে তারা হয়ে যাওয়া মানুষের পক্ষে তো কোনো কিছুই অসম্ভব নয়। তুন্না দেখলো তারা আস্তে আস্তে একটা নারী মূর্তির রূপ ধারণ করছে। এই নারীকে তুন্না চেনে, ভীষণ রকম পরিচিত। এই নারীকে সে প্রচণ্ড ভালোবাসে। আচ্ছা, মৃত মানুষকেও কি এত গভীরভাবে ভালোবাসা যায়? যায়। মা মৃত হোক বা জীবিত, সন্তান তাকে ভীষণ রকম ভালোবাসবে, এটা অস্বাভাবিক কিছুই নয়। মহিলাটি আজ দারুণ সুন্দর শাড়ি পরেছে। আগের দিনের মতো সাদা শাড়ি নয়, ওনাকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। তুন্নাকে অবাক করে দিয়ে মহিলা বলল, কেমন আছো তরুণা? তুন্না ওনাকে দেখে অবাক হলো না, স্বাভাবিক গলায় বলল, আমি জানতাম আপনি আসবেন। ভদ্রমহিলা অবাক হলেন, বললেন, তুমি জানতে? হ্যাঁ, কিভাবে জানতে? আমরা যখন কাউকে ভালোবাসি তখন ওনার উপস্থিতির আভাস আগে থেকেই পাই। আমি যেমন আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। তুমি আমাকে মা বলে ডাকছো না কেন? তুন্না ক্ষীণস্বরে ও প্রতিভীত হয়ে বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমার মা আপনার মতো দেখতে ছিল না। আমার মা আমার মতোই দেখতে কালো ছিল। আপনার মতো এত রূপবতী নারীকে মা ডাকতে আমার অস্বস্তি হচ্ছে।
ভদ্রমহিলা হাসলেন, খুবই স্নিগ্ধ হাসি। তুন্নাকে অবাক করে দিয়ে এগিয়ে এলেন কাছে, মাথায় হাত রেখে আদুরে গলায় বললেন, সুন্দরী কেউ তোমার মা হতে পারবে না, এমনটা কেন মনে হলো তোমার? আমার দাদি বলেছিলেন সুন্দরী মেয়েরা কালো বর পায় আর কালো মেয়েরা সুন্দর। আমার বাবা যথেষ্ট সুন্দর ছিল, সেক্ষেত্রে মা কালো হবার কথা। তবে এতদিন এ কথা মনে হয়নি কেন তোমার? দাদির ওসব কথা বিস্মৃতিজনিত কারণে ভুলে গিয়েছিলাম আমি, আজ মনে পড়েছে। তোমার দাদি যদি এ কথা বলে থাকেন তবে এটাও বলেছেন যে উনি ভীষণ সুন্দরের পূজারী ছিলেন। তোমার জন্মের আগ পর্যন্ত কালো মানুষ ছিল ওনার চক্ষুশূল। তুন্না কথা বলতে পারল না। আসলে রহিমা ভীষণ সুন্দরের পূজারী ছিলেন। সুন্দর মানুষের সাথে মধুর আলাপ জমানো ওনার সহজাত স্বভাব ছিল। মনটা কেমন অপরাধ বোধে ছেয়ে গেল তুন্নার। ভদ্র মহিলার দিকে সে তাকিয়ে রইল। মাথায় আদরের স্নেহমাখা স্পর্শ পেয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। সে ঘুমিয়ে যাচ্ছে। ঘুম ঘুম ভাব অবস্থায় সে শুনল, আমাকে ছেড়ে এতদিন দূরে আছো তুর্না, তোমার কি আমার কবরখানাও দেখতে ইচ্ছে করে না? ঘাস জন্মেছে আমার কবরে, মাকে এত দ্রুত ভুলে গেলে? রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরণীতে। হোস্টেলের ছোট ঘরখানাতে ধীরে ধীরে আলোক রশ্মি ছুটে এসে তমসা কাটতে শুরু করলো। ভোরের সূর্যের স্নিগ্ধ আলোয় নিদ্রা ভঙ্গ হলো তুন্নার, এবং ঘুম ভাঙার প্রায় সাথে সাথেই সে অনুভব করলো তার সারা শরীর জুড়ে একটা তীব্র অবসাদ ছেয়ে আছে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয়ে গেছে এবং সে ঘুমিয়ে আছে জানালার সংলগ্ন মেঝেতে। কি আশ্চর্যের বিষয়, আজ অবধি এতটা গভীর ঘুমে কখনো তলিয়ে যায়নি তুন্না। অথচ গতকালের ঘুমের গভীরতা এত প্রবল ছিল যে বিছানা অবধি যাওয়ার সময় পায়নি সে। এই বয়সে এতটা বেখেয়াল হলে চলবে কেমন করে? এত বিরাট বেখেয়ালির অর্থ হচ্ছে সে নিজের জীবনের ভীষণ অসুখী, নয়তো তার বয়স হয়ে যাচ্ছে। সাধারণ প্রবীণ মানুষদের ক্ষেত্রে এমনটা ঘটে। ওনারা যখন যেখানে বসেন সেখানেই দু চোখ মুদে নিদ্রা যেতে পারেন, কিন্তু তুন্নার মতো একটা তরুণী মেয়ে এতটা বেখেয়াল হলে চলে না। তার মানে কি সে ভীষণ অসুখী মানুষ? আচ্ছা, মেঝেতে শুতে শুয়েও এতটা গাঢ় ঘুম তার হলো কেমন করে? তুন্না অবাক হয়ে খেয়াল করলো তার শিউরে বালিশ রাখা। যদি সে এতটাই ঘুমে অচেতন হয়ে যাচ্ছিল যে মেঝেতে ঘুমাতে হয়, তবে বালিশটা আনলো কে? তুন্না রাতের ঘটনা স্মরণ করার চেষ্টা করে। মধ্যবয়সী সেই নারীটির ছবি স্পষ্ট হয়ে ধরা দেয় তার চোখে। তবে কি সত্যি সত্যি মা এসেছিল তার ঘরে? নিজের ভাবনার উপর ভীষণ বিতৃষ্ণা অনুভব করে তুন্না। একজন শিক্ষিত স্মার্ট তরুণী হিসেবে এ জাতির কুসংস্কার বা মিথ্য বিশ্বাসের কোনো অর্থই নেই। হয়তো অধিক ঘুমের ঘোরে সে নিজেই বালিশখানা এনে মাথার নিচে দিয়েছিল। তবে শরীর জুড়ে ব্যথা হলেও বহুদিন পর একটা ভীষণ গাঢ় ঘুম হয়েছে তার। তুন্না নিজের মাথায় হাত রাখলো। তার মনে হচ্ছে গতকাল মা সত্যি সত্যি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এজন্যই এত গভীর ঘুম হয়েছে তার। হঠাৎ চক্ষু ছলছল করে উঠল তুন্নার। মায়ের বলা শেষ বাক্যটা সে স্মরণে এনে হঠাৎই একটা সিদ্ধান্ত নেয়। অনেক দিন হলো সে মায়ের কবরখানা অবধি দেখতে যায় না। মায়ের মৃত্যুবার্ষিকীতে সে গ্রামে যাবে, তবে সমস্যা অন্য জায়গায়। সে একা একা এত দূর কিভাবে যাবে? কখনো তো যায়নি। জীবনের প্রথম ঢাকা এসেছিল স্বামীর হাত ধরে। ঢাকা শহরের এত অলিগলি সে চিনে না। নিজের দৈনন্দিন যাতায়াতের পথটুকুর সাথে পরিচিত লাভ করেছে যদিও। ওর দৌড় ওই মালিবাগান থেকে রেলগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর এবং রোকেয়া হলেই সীমাবদ্ধ। তবে সে একা একা গ্রামে যাবে কেমন করে? কোন উপায়ে? অশ্রুপূর্ণ চোখ দুটো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল তুন্না। উঠে দাঁড়ালো দ্রুত। ব্যস্ত হয়ে নিজের ফোনটা খুঁজতে লাগলো এদিকে ওদিকে। অবহেলিত ফোনটার দেখা পেল পড়ার টেবিলের উপর। সর্বোচ্চ দ্রুততার সহিত ফোন করলো বুলবুলের নাম্বারে। বুলবুল সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠে না।
সে ম্যাচে থাকে। যেদিন বাজারের দায়িত্ব তার কাঁধে থাকে সেদিন সকালে ওঠে, নয়তো সারা সপ্তাহ সে ঘুম থেকে উঠে অনেক দেরিতে। একেবারে সময় যখন যায় অবস্থা তখন দ্রুত উঠে কোনো রকম নাস্তা সেরে দৌড়ায় ক্লাসের উদ্দেশ্যে। আজও তার রুটিনের ব্যত্যয় ঘটেনি। ঘুমানোর পূর্বে নিজের ফোনটা সাইলেন্ট করতে ভুল করে না বুলবুল। সুতরাং প্রায় 8টা থেকে 10টা কল দিয়েও বুলবুলের সাথে কথা বলতে পারল না তুন্না। এক পর্যায়ে হতাশ হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ফ্রেশ হয়ে এসে বিস্কুট বের করে খেয়ে নিল সে এবং সিদ্ধান্ত নিল সে বুলবুল ভাই যদি না যায় তবে সে একাই যাবে গ্রামের বাড়িতে। আজ যদি এই শহরে বুলবুল না থাকতো তবে কি সে যাতায়াত করতো না? অবশ্যই করত। তুন্না শেষবারের মতো কল লাগালো বুলবুলের নাম্বারে। সৌভাগ্যকর্মে তখনই ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছিল বুলবুল। ফোন হাতে নিয়ে তুন্না থেকে আসা এত লম্বা কলের লিস্ট দেখে সে জয়পরাণী অবাক হলো। কল ব্যাক করতে যাচ্ছিল সে, সেই সময় তুন্না পুনরায় কল করলো তাকে। রিসিভ করে বুলবুল উৎকণ্ঠিত গলায় বলল, আর ইউ ওকে তরুণা? তুন্না সহজভাবে বলল। হ্যাঁ। বুলবুল হ্যাঁ জাতীয় শব্দটা শুনে হাঁপ ছেড়ে বাঁচল যেন। তুন্না নিরাপদ আছে এটা ভেবেই পুলকিত হলো সে। এত কল দেখে তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তার। অজানা আশঙ্কায় বুক ধুকভুক করছিল। লম্বা শ্বাস নিল বুলবুল। তুন্না গম্ভীর কণ্ঠে ডাকল, বুলবুল ভাই, হুম। তুমি কি খুব আজ এবং কাল খুব ফ্রি আছো? ভীষণ ইতস্তত ভঙ্গিতে প্রশ্নটি করল তুন্না। সে যতটা সহজভাবে বুলবুলকে গ্রামে নিয়ে যাওয়ার কথা বলতে পারবে ভেবেছিল ততটাই কঠিন মনে হচ্ছে বিষয়টি। বুলবুল বলল, কেন? না মানে তোমাকে একটা অনুরোধ করা ছিল। অনুরোধ? আমাকে? আরে অনুরোধ কি? তুই আমার কাছে আবদার করবি? আবদার করা মাত্রই এই বুলবুল তোর আবদার পূরণে সর্বদা বাধ্য থাকিবে। তুন্না বিষণ্ণ হাসল। ফোনের ওপাশে বুলবুল অবশ্য সেই বিষণ্ণ হাসি দেখল না। তুন্না কিভাবে আবদারটা রাখবে বুঝতে পারছে না। তার অভিধানের শব্দের সংকট তৈরি হয়েছে। এভাবে একজন পরিচিত পুরুষের সাথে গ্রামে যাওয়াটা শোভনীয় নয়। তুন্নার নির্বাকতায় অধৈর্য হলো বুলবুল। সে গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার তরুণা, সব ঠিক আছে তো? তুই কি অসুস্থ? না, তবে আসলে আজ তো বৃহস্পতিবার, আগামী 2 দিন কোনো ক্লাস নেই। আমি ভাবছিলাম একটু গ্রামে যাব, তুমি কি যাবে? গেলে না হয় একসাথে যাওয়া যেত। বুলবুল বুঝে নিল সবটা। তুন্না যে একা গ্রামে যেতে ভয় পাচ্ছে সেটা সে হৃদয়ঙ্গম করে নিল সহজেই। কিন্তু সরাসরি তার সাথে যাওয়ার কথাটা সে জড়তা সংকোচ কাটিয়ে বলতে পারছে না। বুলবুল হাসলো সামান্য, বলল, ও এই ব্যাপার? হ্যাঁ, আমিও তো ভাবছিলাম গ্রামে যাব। তুই চাইলে আমার সাথেই যেতে পারিস। সামান্য সৌজন্যতা রক্ষা করতে তুন্না আন্তরিক ভঙ্গিতে বলল, আমাকে নিয়ে জার্নি করতে তোমার আবার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা না সাই। তুন্না তো চাচ্ছিল এটা, শুধুমাত্র মুখ ফুটে বলা যায় না। ভীষণ রকম স্বস্তি পেল তুন্না। বুলবুল ঠোঁট চেপে হাসলো তুন্নার নাটকীয় আন্তরিকতায়। কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে না হতেই তুন্না গ্রামে যাওয়ার জন্য এত উতলা কেন হয়েছে বুলবুল বুঝতে পারল না। সে শুধালো, কিন্তু হঠাৎ গ্রামে গিয়ে কি করবে? তুন্না দীর্ঘশ্বাস গোপন করে কাতর কণ্ঠে বলল, আজ মায়ের মৃত্যুবার্ষিকী। বুলবুল নিস্তব্ধ হয়ে রইল ক্ষণকাল। তুন্নার মায়ের মৃত্যুবার্ষিকী মানে যে তুন্নার জন্মবার্ষিকী এই কথা সে জানে। আর জানে বলেই দুঃখের মাত্রাটা দ্বিগুণ হলো। সে ব্যথিত কণ্ঠে বলল, কখন বের হবি? তুন্না সহসাই জবাব দিল না। তার ভেতর থেকে হুড়মুড়িয়ে কান্নার দল বেরিয়ে আসতে চাইল। সে কান্না ভেজা কণ্ঠে আকুলতার গভীরভাবে ছুঁড়ে দিচ্ছে বুলবুলকে। বুলবুল অপেক্ষা করলো তুন্নার কান্না থামার। দুঃখ লাঘব হবে নিজেই সময় নির্ধারণ করবে তুন্না। সকাল সকাল আদিলকে খবর দিয়ে সাক্ষাতের জন্য ডেকেছে অধ্যায়। দুজনে দাঁড়িয়ে আছে এক জনবহুল রাস্তার মোড়ে। অধ্যায় বাইকে হেলান দিয়ে বসে আছে, মনোযোগ নজর রাখছে রাস্তায়। কখন পাখি আসবে, কখন তাকে খাঁচায় পুরবে অধ্যায়, এখনো আসছে না কেন? আদিল অধ্যায়ের ভাবভঙ্গি পরোক্ষ করে নিয়ে বলল, এখানে আমি কি করেছি ভাই? অপেক্ষা। কিসের অপেক্ষা? তোর ভাবির আগমনের। মানে আমার ভাবি কে? মানে বুঝোস না? আমার বউ। আমি তো তোর বন্ধুগত ভাই, সেক্ষেত্রে আমার বউ তোর ভাবি, হিসাব সিম্পল।
আদিল বিরক্ত হলো। এই শালার মন মার্জি সে বোঝে না। জীবনে যেখানেই যাবে লেজের মতো তাকে সাথে নিয়ে যাবে। মাঝে মাঝে তার নিজের নাম বদলে অধ্যায়ের লেজ রেখে দেওয়া উচিত বলে মনে হয়, কিন্তু অধ্যায় ডাকলে সে না এসে থাকতে পারে না। সে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, তূর্ণা আসবে? হুম। কেন আসবে? কেন আবার? তার প্রাণাধিক প্রিয় স্বামীর সাথে দেখা করতে। আদিল একচোট হাসলো। মনে হলো এ জাতীয় মজার কথা এ জন্মে সে শুনেনি। তার ছেলের হাসি দেখে রাগে পিত্তি জ্বলে গেল অধ্যায়ের। সে অগ্নিচক্ষু নয়নে তাকিয়ে রইল। আদিল বলল, প্রাণাধিক প্রিয় স্বামী? দোস্ত, তুমি কি বাংলা মাল খেয়েছো? হ্যাঁ, কেন জানো না? মালের সাপ্লাই যে তুমি দিছিলা। আদিল সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর এসব জোকস আমার একদম ভালো লাগে না অধ্যায়। সত্যি করে বল, এখানে কেন এসেছিস? আরে ইয়ার, বললাম তো বউয়ের সাথে দেখা করতে। আমি শুনেছি আজ নাকি সে তার কোন মায়ের পেটের খালাতো ভাইয়ের সাথে গ্রামে যাবে। তো তো মানে আমার বউ আরেক বেটার সাথে ঘুরে বেড়াবে, সেটা আমি মেনে নেব? তো কি করবি? কিডন্যাপ। আদিল আশ্চর্য হয়ে বলল, মানে বুঝিস না? ছোটবেলায় কি সুজি খাস নাই? বলেছি কিডন্যাপ করব। কিন্তু কেন? আর ইয়ার, কেন মানে কি? আমার বউ অন্য বেটার সাথে কেন গ্রামে যাবে? যাওয়ার হলে আমার সাথে যাবে। আদিল গম্ভীর দৃষ্টিতে তাকালো অধ্যায়ের দিকে। খুব লক্ষণীয় ব্যাপার হলো সে হাসলো ঠোঁট চেপে। অচেনা অধ্যায়কে দেখে বিস্ময়ে অভিভূত হলো যেন। এরপর গাঢ় কণ্ঠে বলল, অধ্যায় শোন, একটা কথা বলি। কি কথা? আমার মনে হচ্ছে ইউ আর ইন লাভ উইথ তূর্ণা। বাক্যটি শুনে অধ্যায় যেন 1200 ভোল্টের কারেন্ট শক খেল। বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। মিনিটখানেক পর নিজেকে ধাতস্থ করে নিয়ে অবাক হয়ে শুধালো, মানে তুই তূর্ণাকে ভালোবেসে ফেলেছিস? অধ্যায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও, আই সি। তার মানে তুই ব্যাপারটা আগে ধরতে পেরেছিস? না, আর ধরার মতো কোনো ব্যাপারও নেই, কিন্তু তোর এমনটা কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। আমি তো তোকে বলিনি আমি তূর্ণাকে ভালোবাসি। ওর প্রতি আমার ভালোবাসা নেই, আছে কেবল দায়িত্ববোধ। সময়ের আবর্তনে সেটা ভালোবাসায় পরিণত হতে পারে, তবে এখনো হয়নি। খুবই মানবতা বর্জিত উত্তর। স্বামীর আর স্ত্রীর প্রতি ভালোবাসা নেই এই তথ্য শুনতে ভালো লাগে না, অস্বস্তি হয়। আদিল দমে গেল না, বরং পূর্বের চেয়েও অধিক দৃঢ়তা নিয়ে বলল, যদি বলি হয়েছে। কিভাবে বুঝলি? তোর চোখ দেখে। চোখ দেখে ভালোবাসা বোঝা যায়? হাসালি। অধ্যায় হো হো করে হাসতে লাগলো। আদিলের রাগ হলো সামান্য, বলতে ইচ্ছা করলো, শালা গাধা, তোর মাথায় ঘিলু বলে কিছুই নেই, তুই জানিস না। কিন্তু সে হবু শালাকে এমন সম্বোধন করতে পারল না। বন্ধু হয়তো। অধ্যায়ের হাসতে হাসতে পেট খিল ধরছে। আদিল মুচড়ে যাওয়া উদরের মধ্যখানে একটা আলতো ঘুষি বসিয়ে বলল, ছাগলের মতন হাসছিস কেন? ছাগল হাসতে পারে এই তথ্য আমি জানতাম না। দুনিয়ার সব আজব তথ্য তোর কাছে পাওয়া যায়। এই আদিল, তোকে বাংলাদেশ আজব তথ্য বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিলে কেমন হবে? সংসদে একটা নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে তোর। সেখানে প্রধানমন্ত্রী, স্পিকার এবং অন্যান্য জ্ঞানীগুণী মন্ত্রীদের মাঝে তুই বিরল বিরল তথ্য উত্থাপন করবি। উদাহরণস্বরূপ বলা যায়, তুই তথ্য দিলি সূর্য পশ্চিমে ওঠে, মানুষ মূলত মঙ্গল গ্রহের প্রাণী, ছাগল আর তুই সমগোত্রীয়, আরও ইত্যাদি ইত্যাদি। বিষয়টি চমৎকার হবে, তাই না? আদিল দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, ক্ষুব্ধ কণ্ঠে বলল, একদম বাজে হবে। তুই আমাকে ছাগলের সমগোত্রীয় বললি? না হলে ছাগল কেমন করে হাসে সেই অভূতপূর্ব তথ্য তুই আবিষ্কার করলি কিভাবে? কেন? তোকে দেখে। অধ্যায় মেয়েদের মতো মুখ বাঁকালো, এরপর নেকামি স্বরে বলল, শুনুন, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি আপনার বউ হতে পারি, কিন্তু কেনা সম্পত্তি নয়। আদিল হাসলো তাতে। বুঝে নিল তূর্ণা হয়তো কখনো এ কথা বলেছিল অধ্যায়কে, এবং অধ্যায় নিজেও খিলখিল করে হাসতে লাগলো। ফাল্গুন মাসের আকাশ সাধারণত রোদের রঙে ঝলমল থাকে। তীব্র রোদের ঝলকারে অতিষ্ঠ থাকে জনজীবন,
কিন্তু প্রকৃতি আজ নিয়ম ভঙ্গ করার পণ করেছে বোধহয়। আকাশে কালো মেঘ জমেছে। সকালের রৌদ্রোজ্জ্বল ভাবটা হঠাৎ করেই যেন অন্ধকারে ঢেকে গিয়েছে। যখন তখন বৃষ্টি নামবে। তুন্না তবুও নিজের সংকল্পে বদ্ধপরিকর রইল। নিজের সবচেয়ে ভালো 3 পিসটা বের করে পড়ল সে। পরিপাটি হয়ে ভেন্টি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল হোস্টেল থেকে। ফোন লাগালো বুলবুলের নাম্বারে। বাস স্ট্যান্ডে একত্রিত হবে দুজন। কোথায় কোন স্থানে কিভাবে যেতে হবে, রিক্সা ওলাকে কোন স্থানের কথা বলতে হবে, সবটা নিখুঁতভাবে বলে দিয়েছে বুলবুল। তুন্নার তবুও যেন কেমন ভয় ভয় করতে লাগলো। পরিচিত গুন্ডি ছেড়ে একটা রিক্সা করে অচেনা স্থানের উদ্দেশ্যে পথ চলছে সে। আকাশের অবস্থা ভালো নয়। সকালের পরিষ্কার আকাশটা কেমন যেন ঘুমট হয়ে আছে। হুট খোলা রিকশায় বসে ধূসররাঙা সেই আকাশ দেখতে বড় ভালো লাগছে তুন্নার। মনে হচ্ছে সে মুক্ত স্বাধীন পাখি। একটু আগেই অচেনা পথ ঘাটের চলাচলে যেই ভীত ভাবটা চোখে মুখে দাপিয়ে বেড়াচ্ছিল, সেই ভাবটা কেটে গেছে দারুণ উৎসাহে। তুন্নার মনে হচ্ছে বৃষ্টি হলেই বরং ভালো হবে। যদিও যাত্রা ভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল, তথাপি বৃষ্টির আগমনে আকাশটা যেন তার থেকেও অধিক প্রবলভাবে ঘিরে ধরল তুন্নাকে। এই শহরে ছোট্ট এই যানে চড়ে বৃষ্টিতে ভেজার স্বাদ কেমন তা তো জানে না তুন্না। সেই অনাস্বাদিত স্বাদটা পাবার আশায় মন কেমন উতলা হয়ে যেন। শহরটা কোলাহলে পরিপূর্ণ। যেই পথ দিয়ে সে বর্তমানে চলছে, সেই পথের ধারে একটা প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ। বৃষ্টি নামছে, নিশ্চয়ই পাতা ঝরা সেই গাছের ডালগুলো ভিজে ভারী হয়ে নেতিয়ে পড়বে। তবে তখন কেমন দেখাবে এই পথটাকে? ধুলো মাখা এই পিচ ঢালা পথ বৃষ্টির জলে ধুয়ে মুছে চকচক হয়ে যাবে। সেই দৃশ্য হয়তো বড়ই মনোরম। তুন্না ভেবে পাচ্ছে না, এহেন বিষণ্ণ দিনে এরূপ সুখ সুখ কাল্পনিক চিন্তা তার মাথায় আসে কেন? তার মনে তো অজস্র সুখ নেই। আজকের দিনটা বরং তার জীবনের চরম দুঃখের দিন। তবে কি কারণে এত আকাশ কুসুম ভাবছে সে? তুন্না গভীর ধ্যানের সহিত প্রশ্নগুলো উত্তর খুঁজতে গিয়ে আবিষ্কার করলো বহুদিন পর গ্রামে যাবার উত্তেজনায় তার নিজেকে খুব সুখী মানুষ বলে মনে হচ্ছে। এই তবে কারণ। কতদিন গ্রাম ছাড়া সে, মনে হচ্ছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে। আচ্ছা, চাচা চাচি ভাই সবাই কেমন আছে? তাকে কি সবাই ভুলে গেছে? তার 10 বাচ্চা ওলা মুরগিটির এখন কি অবস্থা? সে কি আরো অনেক বাচ্চা দিয়েছে? চাচি কি তাদের ঠিকঠাক যত্ন করছে? তুন্না গ্রামের সেই চিরচেনা দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে বসে রইল। কখন বাড়ি যাবে সে? আর কত দূর? কখন বাস স্ট্যান্ডে পৌঁছাবে? এত সব ভাবনার মাঝেই আকাশটা বিকট শব্দে গর্জে উঠল। তুন্নার ধ্যানে পূর্ব বিচ্ছেদ পড়ল তখনই। হাতের ব্যাগটা চেপে ধরে ব্যস্ত শহরটা আর একবার চোখ বুলিয়ে দেখল সে। তাড়া দিয়ে বলল, আর কত দূর ভাই? রিকশাওয়ালা জানালো আর মিনিট 10 লাগবে। তুন্না মুখ দিয়ে চ জাতীয় শব্দ বের করে ফুস করে নিঃশ্বাস ফেলল। রিকশাওয়ালা খ্যাক খ্যাক করে দুবার কেশে বলল, আকাশের অবস্থা দেখছে না পা? আজকা অনেক মেঘ পড়ব, পথঘাট সব ভাইসা লাইব। মেঘ পড়লে এই রাস্তাঘাটে যেই না অবস্থা হয়, মনে হয় না আইজ আর খ্যাপ মারতে পারমু। তুন্না বিষম্য চিত্তে বলল, যত গর্জে তত বর্ষে না, বুঝলেন? বৃষ্টি নামার হলে এতক্ষণ নেমে যেত। আজ মনে হয় বৃষ্টি হবে না, শুধু আকাশটা কালো হয়ে আছে। তুন্নার বাক্য শেষ করার প্রায় সাথে সাথেই ঝমঝম করে ভারী বৃষ্টির পানি আকাশ থেকে নেমে আসতে লাগলো। রিকশাওয়ালা দ্রুততার সহিত রিকশা থামিয়ে পাশের একটা টং দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ল। তুন্না নিজেও নিজেকে প্রবল বর্ষণ থেকে রক্ষার তাগিদে ছুটল সেখানে। রক্ষা অবশ্য করা হলো না ঠিকঠাক। ভিজে গিয়েছে অনেকটাই। আকাশ ভেঙে ছোট ছোট বৃষ্টির কোনা নেমে আসছে হামাগুড়ি দেওয়ার পরিকল্পনা শিশুর মতো। ফাগুন মাসের বৃষ্টিকে না পুরোপুরি শীতের বৃষ্টি অন্তর্ভুক্ত করা যায়, না পুরোপুরি বর্ষার। এই বৃষ্টি বড় অসময়ের বৃষ্টি। তুন্নার মন খারাপ হয়ে গেল। কেন সে বাসে ওঠার পর বৃষ্টি এলে কি এমন ক্ষতি হতো? কিন্তু প্রকৃতি তো অভিমান বুঝে না। সে কারো মান অভিমান অনুযোগ অভিযোগ এসবের তোয়াক্কা করে না।
প্রকৃতি চলে নিজের নিয়মে। মানুষজন নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত, সেজন্য মানুষের কাছে সেটা অনিয়ম বা অসম। প্রকৃতির নিকট তার নিজস্ব সঠিক নিয়ম, তার কোনো অনিয়ম নেই। সে যেভাবে চলে সেটাই তার নিয়ম। বৃষ্টি পড়ছে, একদম ক্যাটস অ্যান্ড ডগস টাইপের বৃষ্টি। ছোটবেলায় এই ক্যাটস অ্যান্ড ডগস বিষয়টি নিয়ে প্রচুর ভাবত তুন্না। বৃষ্টির সাথে কুকুর বিড়ালের আবার কি সম্পর্ক? বৃষ্টি পড়লে মানুষের মতন কুকুর বিড়ালও কি অসুবিধায় পড়ে? হয়তো। নয়তো একটা বৃষ্টির দিন প্যারাগ্রাফে কেন কুকুর বিড়াল নিয়ে লেখা থাকবে? নিজের এসব ভাবনাগুলো কি ভীষণ ছেলেমানুষি না ছিল? ইংরেজিতে তার অবস্থা তাহলে কত ভয়াবহ ছিল ভাবতেই লজ্জায় মুচ্ছা যাবার অবস্থা হয় তুন্নার। কোন ভাগ্য কিংবা যোগ্যতায় যেন ইংরেজি বিভাগে চান্স পেয়ে গেল সে, তাও আবার দেশের নামকরা বিদ্যাপীঠে। বাবা থাকলে এই গর্বে তো সারা মহল্লায় মিষ্টি বিলি করত, অথচ গ্রামের কেউ বোধহয় এত আনন্দের খবরটা জানেও না। টং দোকানের ছাউনিটা খুব একটা বড় নয়, তারপরও লোকান্য হয়ে আছে স্থানটা। বৃষ্টির ছাট এসে লাগছে তুন্নার সযত্নে পরা থ্রিপিসটায়, তবুও সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তুন্নার। তার দুরন্ত মনটা ছুটে গিয়েছে বাস স্ট্যান্ডে। বুলবুল নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছে। এই বৃষ্টির তোরে বাস ছাড়বে তো, নাকি আজ আর গ্রামে যাওয়া হবে না? নেতিবাচক একটা ভাবনা মনে আসতেই মনটা ভীষণ রকমের খারাপ হয়ে গেল তুন্নার। এই মন খারাপের বার্তাটা বোধহয় বিনা বেতারে পেয়ে গেল বুলবুল। তুন্না খেয়াল করলো তার ব্যাগে রাখা ভাইব্রেট করা ফোনটা কাঁপছে। ফোনটা বের করে দেখা গেল বুলবুলের কল। মানুষটা নিশ্চয়ই খুব উদ্গ্রীন্ন হয়ে অপেক্ষা করছে। ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে শোরগোল আর বৃষ্টির শব্দের মাঝে বুলবুলের অস্থির কণ্ঠ ভেসে এলো।